যখন তুমি নেতিবাচক আবেগের দিকগুলো তোমার জীবনে দেখবে, সেগুলো হলো সব ভালোবাসার সন্তান সন্ততি। এই দুটো জিনিস তাদের সাহায্য করতে পারবে এই একাকিত্ব থেকে বেরিয়ে আসতে। তারা কি করছে তাতে পৃথিবী হতবাক হয়ে যায়। তুমি তোমার হৃদয়ের কথা শোনো, তোমার হৃদয় তোমাকে বলবে এটা সঠিক স্থান, এটাই সেই জায়গা যেখানে আমি শিখতে চাই। জ্ঞান বিনা ভালোবাসা নিয়ে যায় সমস্ত রকম নেতিবাচক আবেগের দিকে। তুমি তোমার জীবনের কেন্দ্রে আছো। জীবন সঙ্গীর অস্তিত্ব। হাই, আমার নাম করিশ্মা মেহতা। আমি তোমায় স্বাগত জানাচ্ছি রেলিং দ্য পডকাস্টে। আমরা বলবো আধ্যাত্মিকতা, ভালো থাকা ও বিজ্ঞান নিয়ে আকর্ষণীয় কথাবার্তা। ভাবো একটা পৃথিবী যেখানে অন্তরের শান্তি শুধুমাত্র একটি ধারণা নয়, বরং জীবনযাত্রার প্রণালী। আজকে আমাদের প্রথম অতিথি সেই স্বপ্নদ্রষ্টা যিনি দেখিয়েছেন কিভাবে এটিকে সম্ভব করা যায়, গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর। এই পর্বে তিনি শেয়ার করেছেন ভালোবাসার বাস্তবতার ওপর তার অন্তর্দৃষ্টি, নবীন যৌবনের ক্ষমতা, ধ্যান, ব্যক্তিগত উন্নয়নের একটি কৌশল এবং অলৌকিক ঘটনার অন্তরালের বিজ্ঞান নিয়ে। এখন সময় হলো মন, দেহ ও আত্মাকে পুনরায় সাজানোর। গুরুদেব, আমি সবে অ্যাডভান্স কোর্স করেছি। আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছি, অনেক উত্তরের আশায়। এখন কিছু প্রশ্ন আছে, আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধু বলবো জয় গুরুদেব এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অন দ্যাট নোট, আমি এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে যুবকদের জন্য অনেক কোচ থাকে বা অনেক মেন্টর থাকে, কিন্তু গুরুর ধারণা নিয়ে একটা বিরোধমূলক মতামত আছে। এটাকে শান্তভাবে বিবেচনা করা হয় না, বা কোচ বা কর্পোরেট মেন্টরের মতো ভাবা হয় না। আমি বেসিক একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। আমরা কেমনভাবে গুরুকে চিহ্নিত করব এবং একজনের জীবনের গুরুর ভূমিকা কি? তুমি দেখো, প্রত্যেকে আমরা কারো না কারোর জীবনে গুরুর ভূমিকা পালন করি। আমি বলবো মা হলো প্রথম গুরু। গুরু তিনি যিনি তোমাকে নিঃস্বার্থভাবে সমর্থন করবেন এবং তোমার প্রতি যত্নশীল থাকবেন। ঠিক আছে? গাইড কথাটিও গুরু থেকে এসেছে। গুরু তিনি যিনি পথ দেখান, উপদেষ্টা হয়ে যান। সব কিছুর জন্যই কোচ বা গাইডের প্রয়োজন হয়। তুমি যদি ফুটবল বা ক্রিকেট খেলতে চাও তাহলে তোমার শিক্ষক দরকার। তুমি যদি গাড়ি চালাতে চাও বা শিখতে চাও তাহলেও তোমার শিক্ষক দরকার, তোমার প্রশিক্ষক দরকার। তুমি যদি ব্যায়াম করতে চাও, পেশি বানাতে চাও, তাহলেও তোমার প্রশিক্ষক দরকার। তুমি কি করে বলতে পারো যে জীবনে দরকার নেই গুরুর? তোমার দরকার আছে। তুমি চাও কি না চাও, তুমি স্বীকৃতি দাও কি না দাও, গুরু আছেন তোমার জীবনে। তুমিও গুরুর ভূমিকা পালন করে থাকো, সচেতন বা অচেতনভাবে। এবং তুমি দেখবে অনেক মানুষ এই ভূমিকাটা তোমার সাথেও করে থাকেন, কিন্তু যখন তুমি অনুভব করবে যে জীবনে অনেক অন্ধকার আছে, তোমার কি করা উচিত বা উচিত নয়, কি আশা করা উচিত বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে তোমার মধ্যে, তখন গুরু তোমাকে পথ দেখান, তোমার অন্তরের স্থান দেখান, তোমাকে শক্তিশালী করার জন্য, আনন্দিত করার জন্য, তোমার দুঃখ দূর করার জন্য। গুরুর কাছে তুমি তোমার সব আবর্জনা তুমি জমা করতে পারো। একজন কি করে বুঝবে তার গুরু কে? তুমি তোমার হৃদয়ের কথা শোনো, তোমার হৃদয়ের কথা বল, এটা সঠিক স্থান, এখান থেকে আমি শিখতে। সঠিক অনুভব। আপনি কি সেই বিষয়ে যাবেন যেটা কিনা যুব সম্প্রদায়ের কাছে খুব জনপ্রিয়, ভালোবাসা এবং ভালোবাসার নানা জটিলতা। মানুষ ভাবে সঠিক, যেটা ঠিক তা নয়। প্রাথমিকভাবে ভালোবাসা কি এবং জীবনসঙ্গী কে? যার দ্বারা তুমি জন্মগ্রহণ করেছো এবং যেটা তোমার সঙ্গে সারা জীবন থাকে, কখনো স্পষ্ট কখনো গোপনে, সেটাই ভালোবাসা। এটা তোমার স্বভাব। তুমি যখন দেখবে নেতিবাচক আবেগকে তোমার জীবনে, তখন জানবে তা ভালোবাসারই সন্তান সন্ততি। তারা ভালোবাসা থেকেই আসে। তুমি পরিপূর্ণতাকে ভালোবাসো এবং রেগে যাও অপূর্ণতাতেও। তুমি যখন বস্তুকে বেশি ভালোবাসো তখন সেটা হয়ে যায় লোভ। তুমি যখন মানুষকে বেশি ভালোবাসো তখন সেটা হয়ে যায় অধিকার।
তুমি নিজেকে যখন বেশি ভালোবাসো তখন সেটা হয়ে যায় অহংকার। জ্ঞান ছাড়া ভালোবাসা আমন্ত্রণ করে সকল নেতিবাচকতাকে। জ্ঞান সমেত ভালোবাসা তোমাকে নিয়ে যায় আনন্দের দিকে, তুমি থাকো অনেক বেশি খুশি। আদর্শ জীবনসঙ্গীর ধারণাটি কি সত্যি, আর এর কি কোনো অস্তিত্ব আছে? তোমার আত্মার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে দেখবে জীবন সঙ্গী ঠিক সেই কোণেতেই আছে। যখন তুমি জানো না তুমি কে, যখন তোমার নিজের মনেই স্বচ্ছতা নেই, যখন চিন্তার ভিড় তোমার মাথায় থাকে, তখন তুমি কিভাবে চিনবে তোমার আদর্শ জীবনসঙ্গীকে? তোমার পছন্দের মানুষকে খোঁজার জন্য তোমার অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করতে হবে, নইলে ধ্যান করতে হবে। ওকে ওকে। অন দ্যাট নোট, মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য সমাজে এখন অনেক উপায় আছে, অ্যাপ আছে, অনেক সামাজিকীকরণ আছে। আগের থেকে এখন অনেক বেশি উপায় আছে, তাও অনেক মানুষের মধ্যে তীব্র একাকিত্ব। আপনি কি মনে করেন এটা কোথা থেকে হয়, এবং একজন কি করবে যাতে সেই একাকিত্বকে এড়িয়ে যেতে সমর্থ হবে? আজকের দিনে সারা পৃথিবীতে একাকিত্ব একটা বিশাল সমস্যা। ইউকেতে একাকিত্ব মন্ত্রণালয় আছে, সরকার নিজে মন্ত্রণালয় শুরু করেছে। 18% মানুষ একাকিত্ব বোধ করে। এখানে আধ্যাত্মিক জ্ঞান খুব কার্যকারী। আগে তুমি বলছিলে যে জীবনে গুরু থাকা কোনো শান্তির বিষয় নয়, কিন্তু আমি বলবো তোমাকে অন্যভাবে, যে আজকের দিনে জীবনে গুরু থাকা খুবই শান্তির বিষয়। সারা পৃথিবীর লোক ভারতের দিকে তাকিয়ে রয়েছে আধ্যাত্মিক জ্ঞান, আত্মজ্ঞানের জন্য, এবং এর দ্বারা তারা হতাশা, একাকিত্ব, বিবাদ এই সব আবেগকে অতিক্রম করতে সমর্থ হবে। আমি সকলকে সুপারিশ করব যেন তারা প্রথম সুদর্শন ক্রিয়া করেন এবং তারপর যেন ধ্যান করেন, ধ্যান শেখেন। এই দুটি জিনিস তাদেরকে এই একাকিত্ব অতিক্রম করতে সাহায্য করবে। যখন তুমি প্রাণবন্ত, যখন তুমি উদ্যমী, তখন সবাই তোমার সঙ্গে সময় কাটাতে চায়। কিন্তু তুমি যদি দুর্দশা, হতাশা, একাকিত্ব, তোমার জীবনে দুঃখ থাকে, তাহলে কে তোমার সঙ্গে সময় কাটাতে চায়? ঠিকই। সুতরাং এটা হলো প্রাথমিক একটা ছাপ যে তোমার মধ্যে তুমি কে, তারপর তার প্রকাশ ঘটে। তুমি আকর্ষণ করো সেই তরঙ্গ, যেমন তুমি বিকিরণ করো। ঠিকই। সুতরাং আপনি কি করে জানতে পারেন যে ব্যক্তিটি কখন সঠিক এবং গ্রহণ করার অবস্থায় আছে? কারণ অনেক মানুষ আছেন যারা ভালোবাসা গ্রহণ করতে পারেন না, কারণ অতীত, কারণ ভয়। ভয়, কারণ ভয়। মানুষের ভয় হয়, মানুষের আশঙ্কা হয়। মানুষ ভাবে কেউ ভালোবাসা দেখালে কি করে সেটাতে সাড়া দিতে হয় বা গ্রহণ করতে হয়। কেন এমন হয়? কারণ কোনো পড়াশোনা করা হয়নি এর উপর। আমরা জানি না আমরা কে, আমরা জানি না আমাদের আবেগ, আমরা জানি না আমাদের রাগ, হিংসা, এইসব আবেগ সম্পর্কে কখনো শিখিনি। আমাদের স্কুলে বা কলেজে আমরা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করিনি একেবারেই। এবং ব্যবহারিক বিজ্ঞান হলো আর একটা দিক। ভারত এবং ভারতের আধ্যাত্মিকতা হলো সর্বোচ্চ ব্যবহারিক বিজ্ঞান। আয়ুর্বেদ এবং যোগের মাধ্যমে আমাদের ব্যবহার হতে পারে আনন্দময়, হতে পারে সকলের কাছে প্রীতিকর, বিশ্বজনীন স্তরে। সেই জন্য আমি বলি একজনের উচিত সুস্থ জীবন গ্রহণ করা। আর্ট অফ লিভিংকে সেইভাবেই নকশা করা হয়েছে। উৎসব হিসেবে জীবনকে কি করে তৈরি করা যায়, কি করে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, কি করে সুন্দর পরিবেশ তৈরি করা যায়, এইসব বিষয়। আপনি কখন বোঝেন যে ভালোবাসাকে ছেড়ে দিতে হবে, যেমন সহজভাবে এটি আসে? যখন প্রয়াস কোনো কাজে লাগে না, তখন ছেড়ে দিতে হয়। তখন জাদুর জন্য সুযোগ দিতে হয়। তোমার চেষ্টা তোমাকে করতে হবে, তুমি তোমার 100% চেষ্টা করবে, তারপর আসলে পৃথক হতে মানুষ কষ্ট পায়। পৃথক হওয়ার দরকার নেই, তুমি আরো জুড়ে থাকো। জুড়ে থাকো অনেক কিছুর সঙ্গে, একের চেয়ে বেশি, অনেক কিছুর সঙ্গে জুড়ে থাকো, একের চেয়ে বেশি। আপনি কি সহজ করে এক টুকরো উপদেশ দিতে পারবেন যুব সম্প্রদায়কে? ভালোবাসা কি করে জটিল হয়ে যায় তার উপর আপনি কি বলবেন? তোমার উৎসাহ উদ্দীপনাকে হারিও না।
তোমার হৃদয় ভেঙে গেলে বসে কেঁদো না, এখানে এসো, আমরা তোমার হৃদয় মেরামত করে দেবো। এইটা হলো প্রথম কথা। জানো, এই পৃথিবীতে প্রচুর মানুষ আছে, 8 বিলিয়ন মানুষ পৃথিবীতে আছে। এই 8 বিলিয়ন মানুষের মধ্যে কেউ একজন যদি প্রশংসা করতে না পারে তোমার ভালোবাসাকে, বা প্রশংসা করতে না পারে তোমার ইতিবাচকতাকে বা শক্তিকে, তাহলে সেটা তাদের ক্ষতি। তুমি এগিয়ে চলো, চুপচাপ বসে হারিয়ে যাওয়া একটা ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু বা পতি পত্নী নিয়ে চর্চা করো না। তুমি জেনে রেখো, জীবন তোমাকে আরো অনেক কিছু অর্পণ করবে। সুতরাং মূল্য দাও তোমার জীবনকে অনেক বেশি, অন্য কিছুর থেকে অনেক বেশি। আজকে মানুষের আত্মহত্যা করছে যদি তারা কম নম্বর পাচ্ছে বা ফেল করছে কোনো ক্লাসে, হারিয়ে ফেলছে ছেলে বন্ধু বা মেয়ে বন্ধুকে, তারা ঝাঁপ দিচ্ছে 7 তলা থেকে। এটা করা উচিত নয়, কোনো মূল্যেই এটা করা উচিত নয়। যুবক হিসেবে তুমি নিজের করে নাও গ্রহকে, তুমি নিজের করে নাও বিশ্বকে। কথা আমি বলছি তোমাকে, জীবনকে সম্মান করো। সমস্ত গ্যাজেট যেগুলো তোমাকে ঘিরে রয়েছে, সমস্ত আনুষাঙ্গিক আগ্রহ যেগুলো তোমাকে ঘিরে রয়েছে, তার চেয়ে সম্মান করো জীবনকে। তুমি তোমার জীবনের কেন্দ্রে, এটা নিশ্চিত থেকো। ওকে? আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা হামেশাই অবজ্ঞা করি বা মন দিই না 3টি স্তরে: জাগ্রত, স্বপ্ন, ঘুমন্ত অবস্থাতে। আপনি কি এই 3টি অবস্থার উপর আলোকপাত করবেন? যখন মানুষ চতুর্থ অবস্থায় থাকে তখন তার ঠিক কি উপলব্ধি হয়? চতুর্থ স্তরে জাগ্রত স্বপ্ন ঘুমন্ত অবস্থার পরের স্তর স্পর্শ করে তোমার অস্তিত্বের কেন্দ্রকে, এবং তুমি দেখবে কিছু একটা যা খুবই সুন্দর জীবনের মধ্যে। কোনো উপায় কি আছে যার দ্বারা যুব সম্প্রদায় এর মধ্যে প্রবেশ করতে পারে? আমরা কি করে পারবো? ধ্যান, সুদর্শন ক্রিয়া। তুমি জানো, আজকের দিনে স্কাই ব্রিদিং শেখানো হয় আমেরিকার 108টি বিশ্ববিদ্যালয়। এখানেও এটা শেখানো হয় অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে। খুব সৌভাগ্য যে 500 কোম্পানি তাদের এক্সিকিউটিভ ট্রেনিংয়ে এটাকে তাদের অংশ করে নিয়েছে। সুতরাং যখন মানসিক স্বাস্থ্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ, 3 জনের মধ্যে একজন মানসিকভাবে অসুস্থ, কিছু হতাশা বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমাদের জন্য এতে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। একজনের ভালো থাকতে অংশগ্রহণ করতে হবে, মানসিক ভালো থাকতে। আমি বলবো, তুমি কি তোমার জীবন আরো আনন্দে কাটাতে চাও? তাহলে ধ্যান করো। তুমি কি তীক্ষ্ণ এবং বিদগ্ধ হতে চাও? তাহলে ধ্যান করো। ধ্যান করতে ভুলে যেও না। তুমি কি আকর্ষণীয় হতে চাও, ইতিবাচক শক্তি ছড়াতে চাও? সুদর্শন ক্রিয়া ও ধ্যান করো। বর্তমানের একটা খুবই জনপ্রিয় শব্দ হলো ম্যানিফেস্টেশন বা প্রকাশ। প্রত্যেকেই প্রকাশ করছে ল অফ অ্যাট্রাকশন। গুগলের প্রশ্ন হলো, প্রকাশ কি বাস্তব? প্রকাশ সম্পর্কে আমি আপনার মত বুঝতে চাই। এর মধ্যে কি কোনো বিজ্ঞান আদৌ আছে? ও হ্যাঁ, মনোযোগ। তোমাকে মনোযোগ দিতে হবে, তোমার মন পরিষ্কার থাকতে হবে, তাহলে তুমি প্রকাশ করতে পারবে। তোমার মন যদি পাঁচমেশালি হয়, মনে যদি দ্বিধা থাকে, তাহলে তুমি প্রকাশ করতে পারবে না। তোমার মন হওয়া উচিত লেজার বিমের মতো, খুব পরিষ্কার, খুব উদ্দেশ্যমূলক। তারপর ইচ্ছা, তারপর মনোযোগ, এতে প্রকাশ ঘটবেই। অলৌকিকতা সম্পর্কে কি বলবেন? অলৌকিকতাকে কিভাবে সংজ্ঞায়িত করব? কিভাবে তা তুমি ঘটে? এখানে এসেছো, তুমি এই শিবিরে এসেছো, তুমি লক্ষ্য করেছো অনেক গল্প, অলৌকিকতার গল্প। আর্ট অফ লিভিং এ অলৌকিকতা হলো জীবনের একটা পথ। অলৌকিকতা উপলব্ধি করা হলো জল খাওয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, একেবারে একটা জল খাওয়ারের মতো ব্যাপার। প্রত্যেকে এটা উপলব্ধি করছে। এটাই হলো আধ্যাত্মিক জ্ঞানের শক্তি। হ্যাঁ, এটা জীবনকে ঘুরিয়ে দেয়। একঘেয়েমির দুর্দশা, অলসতা, আকাঙ্ক্ষা থেকে
মুগ্ধকারী উচ্চ শক্তি ও আশাতে। হুম, হুম, আধ্যাত্মিক যাত্রা খুবই চিত্তাকর্ষক, সেই জন্য অনেক অনেক তরুণ গ্রহণ করছে এই পথ। তুমি লক্ষ্য করে থাকবে হুম, পুরো সৎসঙ্গে 70-80% মানুষ তরুণ তারকা। আমি পুরনো গল্পের কথা বলছি না, রামায়ণ মহাভারতের কথা, ভাগবত, এগুলো নিয়ে, বা 5000-6000 বছর আগে অজামিল হুম। কি করেছিল তা বলছি না, সেগুলো জানা ভালো, কিন্তু কতক্ষণ তুমি তা শুনবে? তোমার জীবনে এখন কি দরকার সেটা শোনো, তুমি তোমার জীবন কিভাবে ভালো করবে সেটাকেই আমি বলি আধ্যাত্মিকতা। আজ আমরা দেখা করেছিলাম একটা ছেলের সঙ্গে যার কিনা অন্তর্দৃষ্টি আছে। আমরা সকলে বিস্মিত, কারণ তার চোখ বাঁধা ছিল এবং সে সঠিক অনুমান করছিল। কারো কারো কার্ড দেখে সে খাবার অনুমান করছিল, শুধুমাত্র তার গন্ধ নিয়ে বলছিল কোনটা বার্গার। তার চোখ বাঁধা। আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম, কেমন করে তুমি এ কাজ করছো? সে বলেছে, আমি 7 বছরে একদিনও আমার অনুশীলন বাদ দিইনি। হুম, হ্যাঁ, আমরা প্রশিক্ষণ দিয়েছি 100,000 1,00,000 ছাত্রকে এই দেশের ইনস্টিটিউশন পদ্ধতিতে। তারা উপলব্ধি করেছে বিপুল শক্তির সমুদ্র তাদের ভিতরের বুদ্ধিমত্তা দিয়ে। তারা কি করেছে তা দেখে হতবাক হয়ে যায় বিশ্ব। হুম, চোখ বাঁধা অবস্থায় তারা হাঁটে, সাইকেল চালায়, তারা অনুমান করতে পারে, তারা বলতে পারে তুমি কানের দুল হারিয়ে ফেললে কোথায় আছে সেটা তারা সময়ের মধ্যে দিয়ে দেখতে পারে, অতীত এবং ভবিষ্যৎ। হুম, হুম। এটা খুব সাধারণ বিষয় আর্ট অফ লিভিং এ, অনেক মানুষ এটা করছে। হ্যাঁ, সে খুবই স্বাভাবিক ছিল। আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। আর সে এর মধ্যে দিয়ে যাচ্ছিল আর বলছিল, পরের চ্যালেঞ্জ, পরের চ্যালেঞ্জ। বিস্মিত লাগছিল পদ্ধতিটি দেখে। ইনটিউশন কি প্রাপ্তবয়স্করাও পেতে পারে কিছুদিন পর? হ্যাঁ, এটা দীর্ঘ সময় লাগবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আমাদের শিক্ষকদের জন্য শুরু করেছি স্ক্যানিং পদ্ধতি। তারা তোমার সামনে বসবে এবং তুমি যা প্রশ্ন করবে ভবিষ্যৎ সম্পর্কে বা অতীতের যা কিছু সম্পর্কে তারা বলে দেবে, এমনভাবেই বলে দেবে। কর্পোরেট মানুষরা সারাদিন ধরে কাজ করে, ধ্যান করার সময় বের করতে পারে না। জীবনে সমতা বজায় রাখাই একটা সমস্যা সেখানে। আপনি তাদেরকে কি বলবেন? আমি তাদেরকে আহার ও ধ্যানের কথা বলবো। তুমি নিশ্চয়ই আহারের জন্য সময় নাও, আহারের আগে ধ্যান করো, হুম, হুম, তারপর একসঙ্গে খাবার খাও তোমার কর্মক্ষেত্রে। আজকের দিনে কর্পোরেটরাও ধ্যান করে, এটা খুবই স্বাভাবিক সর্বত্র। তারা হুম, জানে তাদের দরকার সৃজনশীল শক্তির। কোনো কর্পোরেটই সৃজনশীলতা ছাড়া বা হুম, হুম। অন্তর্দৃষ্টি ছাড়া বাঁচতে পারবে না। দুটোই প্রাপ্ত হয় ধ্যান থেকে। ওকে, লাভলি, নাইস। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আশা করছি পর্বটি আপনাদের জীবনকে মূল্যবান করে তুলবে। যুক্ত হন রিয়েল লাইন মুভমেন্টের সঙ্গে। শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে।